প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ এজাজ। এবছরের ঈদ উদযাপন এবং সিটি কর্পোরেশনের কি পরিকল্পনা আছে, কি কাজ হয়েছে, কিভাবে আগামী দিন সিটি কর্পোরেশনের সেবা নাগরিকরা সহজে পাবে, সামগ্রিক বিষয় নিয়ে আজকে কথা বলবো। মাননীয় প্রশাসক, বণিক বার্তার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রশাসক, আমরা দেখেছি এবছর ঈদ উদযাপন করেছে ডিএনসিসি এবং ঈদে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে এসেছে এবং আগামীতে এটাকে আরো বেশি কিভাবে সুন্দর করা যায়, এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু বলেন। আমি যখন দায়িত্ব নিলাম, দায়িত্ব নেওয়ার পরে আমি আমার টিমের সাথে বসে বললাম যে আমি যখন ঢাকাবাসীর সাথে যতটুকু কাজ করেছি সেখানে একটি বড় ডিমান্ড হচ্ছে যে ঢাকার লোকজন বড় জামায়াত করতে চায় এবং হাইকোর্টের ওখানে যে আমাদের কেন্দ্রীয় যে জামায়াত আছে সেই জায়গায় গাড়ি পার্কিং থেকে শুরু করে অনেকগুলো ক্রাইসিস আছে এবং উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বনানী, এই পুরো বেল্টের লোকজন কিন্তু এইদিকে কোনো একটা বড় ময়দানে নামাজ পড়তে চায়। তো সুতরাং এটা একটি বড় কারণ কিন্তু আমরা আমাদের আলোচনা থেকে আমরা আগে থেকেই জানতাম। আর দ্বিতীয় হচ্ছে শোলাকিয়া নিয়ে যখন মিডিয়া এই পত্রিকাতে এবং টেলিভিশনে যখন শোলাকিয়ার জামায়াতের খবর আসে তখন কিন্তু সবাই একটু আফসোস করে যে আমরাও যদি একটা বড় জামায়াতে অংশগ্রহণ করতে পারি। তো এটা হচ্ছে যে ঈদ সংস্কৃতির একটি বড় মানে বিষয়বস্তু কিন্তু বড় জামায়াতে যাওয়া, এটা একটা বড় আনন্দেরও বিষয় অনেক মানুষের সাথে ঐক্যবদ্ধতা। ঈদ মানে কি, জামায়াত মানে কি ঐক্যবদ্ধ হওয়া, এবং এই ঐক্যবদ্ধতা হওয়া শুধুমাত্র রিচুয়াল জায়গায় কিন্তু সীমাবদ্ধ রয়ে গিয়েছিল, কিন্তু এটা একটা সাংস্কৃতিক বিষয় এবং এই সাংস্কৃতিক আদান প্রদানের মধ্যে আপনারা দেখবেন যে মদিনায় যে রাসূল মহানবীর সময় যেই ঈদ, সেখানে কিন্তু প্র্যাকটিসটা ছিল ঈদের পরে কোলাকুলি, তারপরে একটুখানি খাবারের বিনিময় করা, একটু কুশল বিনিময় করা, মানুষের সাথে কথা বলা, পাবলিক ইন্টারাকশন করা, এই সবগুলোই কিন্তু ঈদ সংস্কৃতির একটি বড় অংশ। এবং তার পরবর্তীতে এই মোগল আমলে আমরা এখানে যেই উচ্চ বর্ণের যে মুসলমান যারা আছেন, বিশেষ করে যাদেরকে আমরা সুলতানি এবং মুঘল যেই শাহী মুসলমানি যে কালচার, সেই কালচারেও আমরা দেখেছি যে ঈদটা একটা আয়োজনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং যে কারণে আপনি দেখবেন যে এই ৭ মসজিদ রোডে একটি বড় ঈদগাহ কিন্তু মোগল আমলের করা এবং এই ঈদগাহকে কেন্দ্র করেই তারা ঈদ নামাজ পড়তেন, তারপরে বর্ণাঢ্যভাবে আবার এলাকায় ফিরে আসতেন। এটা এত বেশি পপুলার হয়েছে যে মুসলমান সংস্কৃতিতে সারা বাংলাদেশে কিন্তু ঈদগাহ আছে, আর আছে কেন আছে, শাহী ঈদগাহ আছে। তো এই সব কিছু আমরা তো যেহেতু ইতিহাসটা আমরা জানি, তো সেটা মাথায় রেখে আমরা যখন আমাদের সিটি কর্পোরেশন থেকে আমি প্রথম যখন ফার্স্ট যে মিটিং আমার, সেখানে আমরা অনেক ব্রেন স্ট্রমিং করে সিদ্ধান্ত নিলাম যে এটা আমরা বাণিজ্য মেলার মাঠটি হচ্ছে সবচেয়ে আদর্শ জায়গা, পুরাতন বাণিজ্য মেলার মাঠ, যেখানে আমরা এটা করতে পারি। দ্বিতীয় হচ্ছে যে এটাকে আর কি করা যেতে পারে, যেটা শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আমাদের যে বাঙালি যে সংস্কৃতি, এখানকার বাঙালি মুসলমানের যে সংস্কৃতি, সেটাকে আমরা আরও কিভাবে পপুলারাইজ করতে পারি, নিয়ে আসতে পারি। এটা একটি বড় কারণ ছিল ফেসিবাদ বিলোপের পরে মানুষের যে ট্রমা, সেই ট্রমাটা আমরা কিভাবে রিলিফ করতে পারি, এটা আরেকটা আমাদের বড় প্রশ্ন ছিল চিন্তার ক্ষেত্রে। প্রশাসক হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন, আগামী 12 তারিখে 2 মাস হবে। এই 2 মাসের মধ্যে আপনি উল্লেখযোগ্য বলার মতো, যদিও আপনি এমন একটা সময়ে দায়িত্ব নিয়েছেন যে ঢাকা একটা অবাসযোগ্য শহর বা বসবাস উপযোগিতা নেই, 2 মাস খুব কমই সময়। তারপর আমরা জানতে চাই যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এসেছে কিনা এবং আপনার কি পরিকল্পনা আছে এই ঢাকাকে বাসযোগ্য করার ক্ষেত্রে, নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে ঢাকাকে আমি কিভাবে দেখতে চাই। ঢাকাকে আমি কোনো স্লোগান সর্বস্ব ঢাকা হিসেবে দেখতে চাই না, কারণ স্লোগান দিয়ে অনেকের জাগানো যায় কিন্তু সলিউশন আসা যায় না, মানে কোনো র্যাটরিকের মধ্যে আমি ঢাকাকে রাখতে চাই না। তো ঢাকাকে আমি মনে করি এই শহরটার মধ্যে যে বেসিক ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে হবে এবং যার উপর ভিত্তি করে সমাধান আনতে হবে, সেটি হচ্ছে ঢাকাকে আমি একটা ন্যায্য শহর তৈরি করতে, ন্যায্য শহর তৈরি করার প্রচেষ্টাটা আমি তৈরি করে দিয়ে দিতে চাই। ন্যায্য শহর মানে কি? ন্যায্য শহর মানে হচ্ছে যে এই শহরের মধ্যে যারা আছেন সকলের জন্য এক ধরনের ন্যায়ভিত্তিক, হ্যাঁ, তার অধিকার ভিত্তিক যেন এই শহরের প্ল্যানিং করা হয় এবং এই শহরের প্রতিষ্ঠা সার্ভিসগুলো আমি এইভাবে করে যেতে পারি। সেই এক্সাম্পলটা হচ্ছে এই শহরের মধ্যে ধরেন যারা অ্যাফ্লুয়েন্ট আছেন,
গুলশান বনানী, সেখানে ইনভেস্টমেন্টের তো প্রয়োজন যতটুকু। আর 18টি নতুন ওয়ার্ড আছে, মিরপুর, মোহাম্মদপুরের, যেখানে গরিবরা বসবাস করেন, বস্তির লোকজন বসবাস করেন, সেখানে তো ইনভেস্টমেন্ট অনেক কম অ্যালোকেশন হয়েছে অতীতে। তো সুতরাং ইনভেস্টমেন্ট অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা এই যারা লেস অ্যাফ্লুয়েন্ট, যাদের অবস্থা ভালনারেবল বেশি, তাদেরকে প্রায়োরিটাইজ করে কিন্তু আমরা করব। হ্যাঁ, এখন এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই শহরের মধ্যে যারা হচ্ছে এই ইনফর্মাল জায়গায় থাকে, যে 40% লোকজন আছেন, তারাই কিন্তু পরিবেশগত ঝুঁকিতে বেশি। তো সুতরাং পরিবেশের যদি আমরা একটি বড় পরিবর্তন আনতে পারি, তাহলে কিন্তু সবার আগে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া লোকজন বেশি বেনিফিটেড হবেন, কারণ তার হেলথ ক্রাইসিস, এনভায়রনমেন্টাল ক্রাইসিস এবং অর্থনৈতিক ক্রাইসিস, এই তিনটাই কিন্তু আলটিমেটলি দূর হবে। এটা হচ্ছে 2 নম্বর জিনিস। 3 নম্বর হচ্ছে যে পাবলিক হেলথ, সরাসরি যে বিষয়গুলো জড়িত আছে, এবং পাবলিক হেলথ এবং সাথে সাথে যে একটা কালচারাল প্লুরালিজম তৈরি করা, যেটা আপনারা এবার ঈদে দেখেছেন। এইবার ঈদে কিন্তু হিন্দু সনাতনীরাও উল্লেখযোগ্য পর্যায়ে কিন্তু আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। তো সুতরাং একটা বহু সংস্কৃতির শহর কিংবা বহু সংস্কৃতির নগর আমি যেন তৈরি করতে পারি, এইগুলো আমাদের মাথার মধ্যে আছে। এবং এগুলো করতে গেলে প্রথমে যে কাজটি আমরা গত 1.5 মাসে করেছি, সেই প্রশ্ন যদি আমাকে করেন, তাহলে আমরা বলবো যে আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 25টি লিস্টেড মাঠ আছে আমাদের। এই 25টি লিস্টেড মাঠ, আমরা অনেকগুলো মাঠ কিছু ক্লাবের দখলে আছে, কিছু ব্যক্তির দখলে আছে, কিছু গোষ্ঠীর দখলে আছে। তো এর মধ্যে থেকে আমরা অলরেডি 22 বিঘা জায়গা, মাঠের পরিমাণ জায়গা, 2টো জায়গায় কিন্তু আমরা উদ্ধার করেছি। একটি হচ্ছে এই কাজকুড়া, যেটি হচ্ছে যে সবচেয়ে পিছিয়ে পড়া, যেখানে কোনো সুযোগ সুবিধা নাই, সেই জায়গার মধ্যে আমরা 1 একর জায়গা উদ্ধার করে মাঠের কাজ, কনস্ট্রাকশন চলমান, এবং তার পাশে আরও 22% জায়গা উদ্ধার করেছি আমরা, জেলা প্রশাসনের কাছ থেকে নিয়েছি, যেটি একটি হসপিটাল এবং হেলথ কেয়ার সেন্টার হিসেবে কাজ করবে। আরেকটি বাউনিয়াতে, আমরা বাউনিয়া মাঠ, আমরা ট্রাক স্ট্যান্ড ছিল, তার আগে কিছুদিন খেলার মাঠ হিসেবে ছিল, এটাকে আমরা উদ্ধার করেছি। এটাকে আমরা আরবান ফোক স্টুডিও বানাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ মাঠ থাকবে, এবং এটা একটা আরবান ফোক। আর আমাদের এই আরবান এরিয়াতে যারা বস্তিতে থাকেন, ইনফর্মাল শহরে থাকেন, কিংবা ইনফর্মাল ফর্মাল পেশায় থাকেন, ইভেন যারা অ্যাফ্লুয়েন্ট আছেন, তাদের কাছেও কিন্তু খুব পরিচিত হচ্ছে ফোক এবং আরবান ফোকগুলো। এবং এটা তার বিনোদন এবং সংস্কৃতি বিকাশের একটি বড় জায়গা। কিন্তু এটা খুবই ব্যক্তিগত পর্যায়ের, ক্যাসেটের মধ্যে আগে ছিল, পরবর্তীতে এখন হয়তো বা ইউটিউবে প্র্যাকটিসটা আছে, কিছু প্রোগ্রাম হয়তো বা অনানুষ্ঠানিকভাবে হয়। ঢাকায় কিন্তু অনেক মজমা হয়, যেটা স্ট্রিটে, খেয়াল করে দেখেন, এটা ঢাকার সংস্কৃতির আরেকটা অংশ। কিন্তু এটাও কমে যাচ্ছে, কারণ তার পাবলিক স্পেসগুলো কমে গেছে, রাস্তায় ফুটপাতের দখল এবং অন্য কারণে কিন্তু স্ট্রিট বেস যে মজমাগুলো ছিল সেটাও অনেক কমে গেছে। সুতরাং আমরা একটা ডেডিকেটেড আরবান ফোক স্টুডিও আমরা করছি 12 বিঘা জায়গার উপরে, যেখানে খেলাধুলাও করা যাবে, আরবান ফোকটাও থাকবে। তো সেরকমভাবে এই 25টি মাঠ আমরা কোরবানির আগে উদ্ধার করে ফেলতে পারবো। এটা একটি বড় কাজ হবে আমাদের। এর সাথে আমরা গণশুনানি করছি, পাবলিক স্পেস তৈরি করার জন্য গণশুনানি। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বলছি একটা ডেমোক্রেটিক গভর্নেন্স তৈরি করা। তো ডেমোক্রেটিক গভর্নেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা প্রতিটি জোনে, আগামী যেদিন আমাদের অফিস খুলবে তারপর ওই সপ্তাহ থেকেই টানা 10 দিনে আমরা 10টি গণশুনানি করব। এই গণশুনানিতে আমাদের কমিউনিটি আর্কিটেক্ট থাকবেন এক পাশে আমাদের স্টেট ডিপার্টমেন্টের লোকজন থাকবেন, এবং আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের লোকজন থাকবেন, আমি থাকবো। এই 10টি জোনের থেকে আমরা স্থানীয় লোকজনদেরকে এনে কথা বলবো যে তার এলাকাতে প্ল্যানার থাকবে না। প্ল্যানার্স তো আমাদের ডিপার্টমেন্টই আছে, বাইরে থেকে আর প্ল্যানার্স লাগবে না। তো তারা তো অলরেডি এলাকাতে দেখবেন যে কিছু কিছু জায়গায় মানুষ চা খায়, কিছু কিছু জায়গায় গাছতলায় বসে, মসজিদের সামনে কেউ বসেন, কেউ একটা মাঠের কোনায় বসেন, কেউ বসতে পারেন না কোনো রেস্টুরেন্টের সামনে বসেন। কিন্তু এরকম অনেক খালি জায়গা কিন্তু প্রতিটি ওয়ার্ডে আছে, যেগুলো অরক্ষিত, অসুরক্ষিত, এবং যেগুলোকে অর্গানাইজ করা হয়নি। তো সেরকম 54টি ওয়ার্ডে যদি আমরা 2 থেকে 3টি করে আমরা যদি এরকম পাবলিক স্পেস খুঁজে পাই, জনগণই বলে দিবেন যে কোথায় আছে, তা আমরা স্টেট থেকে দেখবো যে এটা পসিবল কিনা। পসিবল হলে আমরা প্রায় 54টি ওয়ার্ডে একটি করে হলেও 54টি নতুন পাবলিক স্পেস, 2টি করে হলে প্রায় 100টির উপরে, 3টি করিলে 150 থেকে 200টি পাবলিক স্পেস কিন্তু ঢাকা শহরে আমরা তৈরি করতে পারবো থ্রু ডেমোক্রেটিক প্রসেস। খেয়াল করে দেখেন, এই মডেলটা আমরা করছি, আমরা রেডি করে ফেলছি। এবং তারপরে আমাদের এই কমিউনিটি আর্কিটেক্ট
টাউন প্ল্যানার এবং স্টেটের লোকজন, ইঞ্জিনিয়ারিং এর লোকজন মিলে আমরা খুব বেসিক একটি শেড করে ডিজাইন করে, যেখানে কিছু লাইব্রেরির মতো সুযোগ থাকবে, এটা কোথাও কোথাও হবে গ্রামে মানুষ আড্ডা দিত। জি জি জি, এটা হতে পারে কোথাও কোথাও 2% জায়গা, কোথাও কোথাও 5%, কোথাও কোথাও এটা 1 বিঘা হবে, কোথাও কোথাও 2 কাঠার জায়গা হবে, বাট এই স্পেসগুলো আমরা কিন্তু উদ্ধার করব, করে এটা আমরা পাবলিক স্পেস হিসেবে ঘোষণা করব, এবং এটা একটা সোশ্যাল স্পেস হবে যেখানে মানুষ আসলে ইন্টারাকশন করবে, কথা বলবে, এবং একটা ইউনিকনেস থাকবে যেহেতু এটা ডিজাইন করে করা হবে। সুতরাং একটা মাঠ, একটি বড় কাজ হবে পাবলিক স্পেস তৈরি করা, এটাকে আমরা কো ক্রিয়েশন বলছি, নিজেরা তৈরি করব না, কমিউনিটির মাধ্যমে আমরা তৈরি করে দিব এবং কমিউনিটিকে ফিরিয়ে দিব আমরা এটা। তো এই দুটো বড় কাজ আমরা করছি। এর সাথে আরেকটি বড় কাজ আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি এবং ডিসিশন নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জলাধার কেন্দ্রিক পার্ক ড্যাপে আছে প্রায় 500 একর জায়গার উপরে, কিংবা তার চেয়ে বেশি জায়গার উপরে কিন্তু জলাধার কেন্দ্রিক পার্ক আছে, জায়গা আছে, এবং এই জায়গাগুলো এখনও কোথাও কোথাও জলাধার আছে এবং কোথাও কোথাও এগুলো কিছু ইনফর্মাল সেটেলমেন্ট হয়েছে, কিছু দখল হয়েছে, এবং কিছু হাউজিং কোম্পানিগুলো এগুলো ভরাট করার পায়তারা করছেন। তো আমরা রাজুকের সাথে একটা যৌথ মিটিং করেছি এবং আমরা সিদ্ধান্তে এসেছি যে এই যে 500 একরের উপরে জায়গাটা আমাদের শুধু উত্তরেই রয়েছে, এইগুলোতে আমরা নোটিশ করে রেজিস্ট্রি অফিসে খাজনা নেওয়া বন্ধ করে দিব এবং রেজিস্ট্রেশন বন্ধ করে দিব, এবং পর্যায়ক্রমে আমরা এই মাসে, যেহেতু এপ্রিল শুরু হয়ে গেছে, এই মাসে আমরা এগুলোতে সাইনবোর্ড লাগিয়ে দিব সবগুলোতে, দাগ নম্বর সহ, যেন একটা দখল বন্ধ হয়ে যায়। এবং এটা যদি দখল বন্ধ হয়, লং রানে আমরা যদি চিন্তা করি বড় পাবলিক স্পেস তৈরি করার ক্ষেত্রে, এটা অনেক বড় জায়গা, এটা যদি আমরা লং রানে উদ্ধার করে ফেলতে পারি গ্র্যাজুয়ালি, এটা আমাদের জন্য একটি বড় ইয়ে হবে। এবং আমরা প্রতি মাসে একটি পাবলিক স্পেস কিন্তু বের করব, এই কমিউনিটি কনসালটেশনের বাহিরে গিয়ে বড় পাবলিক স্পেস, ওয়াটার পার্ক যেগুলো আছে। একটা এক্সাম্পল দিতে পারি, আমরা আগামী সপ্তাহে মিরপুর মাজারের পেছনে 2 একর জায়গা উদ্ধার করব। এরকম আরও অনেকগুলো জায়গা আমরা প্রতি মাসে প্ল্যান করে করে আমরা এগুলো উদ্ধার করব। সুতরাং এবং এই যে ভূমিকম্প প্রবণ জায়গা থেকে যে শহরকে আমরা বাঁচাতে চাই, কোথা থেকে এই পাবলিক স্পেস বের হবে? আগুন হলে পানির দরকার পড়ে, যেটা আপনি দেখেছেন যে ঢাকায় একটা বড় অনেকগুলো ক্রাইসিস হয়েছে। এই জলাধার কেন্দ্রিক পার্কগুলো যদি আমরা উদ্ধার করতে পারি, তাহলে এই যে বড় ডিজাস্টারগুলো আছে, সিভিক ডিজাস্টার এবং অন্যান্য যে ডিজাস্টারগুলো আছে, সেগুলো কিন্তু খুব শহরে আমরা মিটিগেট করতে পারবো। পুকুর আমরা উদ্ধার করতেছি আমরা একসাথে। সুতরাং এগুলো করে আমরা শহরের যে ন্যায্যতা, কারণ এগুলো তো জনগণের সম্পত্তি, আমরা উদ্ধার করে জনগণের জন্য আমরা ওপেন করে দিচ্ছি, ফ্যাসিলিটেট করে দিব। তো এটা আমার একটি বড় ম্যান্ডেটের মধ্যে আছে, এবং এটা পরিবেশের সাথে, মানুষের জাস্টিসের সাথে, মানুষের অধিকারের সাথে সম্পৃক্ত এই কাজগুলো আমরা করব। এর সাথে যেহেতু বর্ষাটা আমরা পাবো, এই বর্ষায় আমরা পুরো ঢাকাকে আমরা গ্রিন ট্রান্সফরমেশন করব, এবং এটা এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফরমেশনের মতো হবে। যেরকম ফ্যাক্টরিগুলো চায়নাতে কিংবা অন্যান্য জায়গায় যে ওভারনাইট ফ্যাক্টরি করে ফেলে, আমরা ওভারনাইট যেরকম একটা বড় ট্রান্সফরমেশন করা যায়, সেরকম আমরা ঢাকার এই রাস্তার পাশের মিডিয়ানগুলো, রাস্তার ফুটপাতের পাশের যে বড় জায়গাগুলো, যে পার্কগুলো এখন আছে কিংবা এখনো অরক্ষিত আছে, সেগুলোতে আমরা অনেক বড় গাছ, ছোট গাছ লাগালে কিন্তু সেগুলো টিকে না, সুতরাং অনেক বড় গাছ লাগিয়ে আমরা এই পুরো ঢাকাকে কিন্তু আমরা সবুজ আচ্ছাদনের মধ্যে আমরা নিয়ে আসবো। বিশেষ করে সৈয়দ রিজওয়ানা হাসান আমাদেরকে যেই কাজটির নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে, যে ঢাকার 18টি খালকে পুনরুদ্ধার করা, ওয়াটার বডিগুলোর পাশে আমরা এক ধরনের এগ্রো ইকোলজিক্যাল রেস্টোরেশন আমরা করব। আমরা অলরেডি, আপনারা জেনে অবাক হবেন, মানে খুশি হবেন, যে 1 মাসের মধ্যে আমরা ঢাকার সবচেয়ে পুরাতন একটি নদী, যেটা ব্রিটিশ গ্যাজেটে ছিল, সেই নদীটি কিন্তু আমরা উদ্ধার করে ফেলছি, কনাই নদী। এবং এখন চিন্তা করছি এই কনাই নদীর সাথে এই দ্বিগুণ খালের সম্পর্কটা একটু বড় আকারে যদি আমরা কেটে সংযোগ করে দিতে পারি, তাহলে উত্তরা থেকে নৌকায় ভবিষ্যতে মানুষ মিরপুর আসতে পারবে। আমরা সেই ব্যবস্থাও আমরা কিন্তু করব। সুতরাং একটা নদী উদ্ধার হয়ে গেছে, এইটাকে রেস্টোরেশন প্ল্যান আমরা নতুন করে করব। দিস ক্যান বি অ্যানাদার স্টোরি অফ ঢাকা, যে ভবিষ্যতে আমরা বলতে পারবো মানে ঢাকার বাহিরের কাউকে যে আমরা ঢাকাতে হারিয়ে যাওয়া নদীও আমরা উদ্ধার করেছি জনগণকে সাথে নিয়ে। আপনি কনাই নদ উদ্ধারের কথা বলছেন, কিন্তু আমরা যতটুকু জানি এটি একটি খাল ছিল, এখন এটি নদী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তো একটা খাল নদী হিসেবে অন্তর্ভুক্ত হওয়া, এই বিষয়টাকে উদ্ধার হিসেবে দাবি করার বিষয়টা কতটুকু যৌক্তিক বলে মনে করেন? খনন হয়েছে খুব ভালো না, এটা তো ধরেন কয়েকটা জায়গায় খালটা, আব্দুল্লাহপুর খাল যেটা মানে পুরাতন যে কনাই নদীর যে খাত, তুরাগ থেকে উৎপন্ন হয়ে এটা
আগে যা ছিল এখনো তাই আছে, এটা শুধু নদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, সেটাকে আপনারা উদ্ধার কিভাবে দাবি করেন? এটা তো নালা ছিল এবং কোথাও কোথাও ঠিক মতো প্রবাহ ছিলই না। হ্যাঁ, একদম প্রবাহ ছিলই না। তো সুতরাং এটাকে এটা একটা জিনিস, নদী কিভাবে উদ্ধার হয়, আপনি এটার ওয়াটার কোর্সটা এবং প্রবাহটা যখন উদ্ধার করতে পারবেন। তো বিভিন্ন জায়গায় নালা হিসেবে ছিল, কোথাও খাল হিসেবে ছিল, এটা প্রবাহ ছিল না। তো সুতরাং আমরা পুরাতন ম্যাপ ধরে যখন এক্সকেভেটর দিয়ে কেটে, এটার এখন গভীরতা প্রায় 25 ফিটের উপরে। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে কিছু মানে আগে হাঁটু পানিও ছিল না। তো এই পুরোটাকে হাঁটু পানি অবস্থা থেকে আমরা 25 ফিট গভীর করে যে দুপারকে সুন্দর করে এটা যে এবং গাছ লাগাবো এখন সুন্দর করে, তো এটাকে উদ্ধার বলবেন না কি বলবেন? আগের ছবি আর এখনকার ছবি যদি আপনি দেখেন তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এটা কিভাবে সম্ভব হয়েছে। এবং এই কাজটি কিন্তু স্থানীয় ছাত্র জনতাকে নিয়ে আমরা এটা করেছি। সিটি কর্পোরেশন কাজ করেছে, কিন্তু তাদেরকে সার্বক্ষণিক যে সহায়তা দেওয়া হয়েছে সেটা স্থানীয় যে কমিউনিটি আছে তারা এটা দিয়েছেন। আপনি ঈদ উদযাপনের কথা বললেন, তারপর হচ্ছে আরো অনেক সেবার কথা বললেন, কিন্তু আমরা যদি সিটি কর্পোরেশনের মূল বা বেসিক কাজের কথা বলি, সেগুলো হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা, লাইটিং ঠিক করা, তারপর হচ্ছে ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, এই কাজগুলো হচ্ছে কর্পোরেশনের বেসিক নাগরিক সেবা। এই সেবাতে আপনারা কতটুকু স্মুথ করেছেন, কতটুকু সহজ করেছেন, এবং সামনে কি পরিকল্পনা আছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু। আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যে জনবিড়ম্বনা কোনটা বেশি, কারণ প্রায়োরিটাইজ করতে গিয়ে আমরা দেখেছি একটা হচ্ছে যে বিড়ম্বনাগুলোকে আমরা প্রায়োরিটাইজ করছি। এখন এলাকার ভিতরে অনেক রাস্তা আছে যেগুলো সংস্কার করতে হবে, যেগুলো কার্পেটিং বাকি আছে, যেগুলোর রাস্তা নির্মাণও বাকি আছে। এইটা একটি বড় ক্রাইসিস আমাদের হয়েছে যে 5 তারিখ ফ্যাসিবাদ বিলোপের সাথে সাথে তাদের কন্ট্রাক্টররা চলে গেছে। কন্ট্রাক্টরদেরকে খুঁজে কাজ না বুঝে নেওয়া পর্যন্ত কিন্তু আমরা অন্য কাউকে কাজ দিতেও পারছিলাম না, এবং ওরা একটা বিলও নিয়ে গিয়েছিল। আমাদেরও টাকা কিন্তু ঘাটতি, কারণ আমি যখন জয়েন করেছি তার আর 2-3 মাস পরে কিন্তু জুন জুলাই চলে আসবে। তো এই টাকা আগের যে বাজেট আছে, নতুন বাজেটে জুন জুলাই আগে কিন্তু অ্যালোকেশনও সম্ভব না। তারপরে আমরা বসে লোকজনদেরকে তাদের মানে যেই কন্ট্রাক্টর আছেন তাদেরকে ডেকে আমরা এই বলছি এবং চেষ্টা করছি খুব দ্রুত এগুলোকে গ্র্যাজুয়ালি সমাধান করার জন্য। যেহেতু জুন জুলাই সামনে, এটাকে মাথায় রেখে বিল শেষ করা, রিপোর্ট করা, ওটাকে মাথায় রেখে আমরা আশা করি আমরা একটা উল্লেখযোগ্য পরিবর্তন আমরা আনতে পারবো। এটা হচ্ছে একটা বড় বিষয়। আরেকটি জনবিড়ম্বনাপূর্ণ জায়গা হচ্ছে এই জন্ম নিবন্ধন, না জন্ম নিবন্ধন এবং হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, তালাক এবং অন্যান্য যে বিষয়গুলো আছে। ফ্যাসিবাদ বিলোপের সময় জুলাই অভ্যুত্থানে কিন্তু এই কমিশনার অফিসগুলো কিন্তু হামলার শিকার হয়েছে, কারণ তারা ছিলেন গণশত্রু, এবং ওই অফিসগুলোতে আপনি এখনো কমিশনার আমরা নিয়োগ দিতে পারি নাই। আমাদের চ্যালেঞ্জগুলো কোথায় দেখেন, আর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আমাদের যে জোনাল হেড আছেন তারা অ্যাডিশনাল দায়িত্ব হিসেবে সার্ভিসগুলো দিচ্ছেন, যেটা তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর, কারণ তারা এটাতে অভ্যস্ত না। এটা কিন্তু পাবলিক সার্ভেন্ট যারা মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন ইলেক্টেড অথবা সিলেক্টেড বিভিন্ন সময়, এটা তাদের কাজ, তারা জন্ম নিবন্ধনটা দেবেন, কারণ তারা এলাকার লোকজনদেরকে চিনেন। ম্যারেজ সার্টিফিকেট, সাকসেশন সার্টিফিকেট তারা দিতে হবে তাদের। তো এটা যখন সরকারি অফিসারের দিতে হয়, তার কিন্তু চেক করতে, কারণ যেহেতু উনি এলাকার নন, তার জন্য এটা কিন্তু আসলে একটা কষ্টকর এবং বিড়ম্বনার, এবং সাপোর্টটাও তিনি পাচ্ছেন না, অ্যাডিশনাল সার্ভিসেস। এটা আমরা চেষ্টা করছি দ্রুত। ওয়ার্ড অফিসগুলোতে কম্পিউটারও নাই এখন, তো কম্পিউটারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা এই মাসের মধ্যে। আমরা চেয়েছিলাম গত মাসে রোজার আগে দেওয়ার জন্য, পারি নাই, কারণ হচ্ছে যে হঠাৎ করে টেন্ডারিং করাটা অনেক কঠিন। ঈদের আগে দিতে চেষ্টা করেছি, তাও আমরা পারি নাই, কারণ আমাদের আরও প্রায়োরিটি ইস্যুগুলো ছিল। বাট এই মাসে আমরা চেষ্টা করব যে কম্পিউটারগুলো আমরা ওয়ার্ড অফিসে দিয়ে দেওয়ার জন্য, এবং ওয়ার্ডের যে সেক্রেটারি আছেন তাদেরকে আমরা একটু ফাংশনাল করার চেষ্টা করব। আমরা লোকাল গভর্নমেন্টকে অলরেডি বলেছি যে আমাদেরকে হয় সরকার থেকে ডেডিকেটেড দায়িত্বপ্রাপ্ত কাউকে এখানে দেওয়ার জন্য, যারা আসলে এই কাউন্সিলরের সার্ভিসটি আসলে প্রোভাইড করবেন। এটা যদি বেসরকারিভাবে কাউকে নিয়ে এনে যদি সরকারিভাবে দেয় সেটা হলেও আমরা চাই, সরকারিভাবে যদি কাউকে দিতে চায় ডেপুটেশন এনে সেটা হলেও আমরা চাই। আমরা লোক চাই। এখন কিভাবে দিবেন গভর্নমেন্ট, তারা গভর্নমেন্টের বিষয়, বাট আমরা লোকবল ছাড়া তো এই সার্ভিসটি দিতে পারছি না। তো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা এখন এই মুহূর্তে করছি। দ্বিতীয় আরেকটি বড় বিড়ম্বনা হচ্ছে ট্রেড লাইসেন্স। একটি ট্রেড লাইসেন্সে 500 থেকে 1000 টাকা খরচ হয়, সরকারি খরচ, কিন্তু এটা নিতে প্রায় 15-20 হাজার টাকা কিন্তু ঘুষ দিতে হতো। আমি জানি আমরা
আমি খবর নিয়েছি, বাসায় বসে ট্রেড লাইসেন্সগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং সেই ব্যবস্থা করা হয়েছে। এবং এটাতে আপনারা দেখেন যে আমরা আমাদের রেভিনিউ অনেক বেড়ে গেছে এটা করার কারণে। তো সুতরাং এই সিন্ডিকেটটা আমরা ভেঙে দিতে পেরেছি 1 মাসের মধ্যেই, এবং জনদুর্ভোগ আমাদের অনেক কমে গিয়েছে। মাননীয় প্রশাসক, বণিক বার্তাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।